আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার 41, 42, 43, 44, 45, 46 ও 47 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 41 পৃষ্ঠা। উদাহরণ 1, জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2 এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস। ক, উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো। খ, 5 বছর পর আবিদার বয়স কত হবে? গ, আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ? ক, উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ। তাহলে উদ্দীপকের আমাদের প্রথম অনুপাত 3:2 সমান, তো 3 আগে এর জন্য আমাদের 3 উপরে হবে, 2 পরে এই জন্য 2 নিচে বসবে। তো উদ্দীপকের প্রথম অনুপাতকে আমরা কি করব? শতকরায় প্রকাশ করব। গুণন 100 সমান 100কে কাটাকাটি করলে 50 দোকানো 100 আর 3 50, 150%। উদ্দীপকের প্রথম অনুপাত 3:2 সমান কত পার্সেন্ট? 150%। এরপরে খ, 5 বছর পর আবিদার বয়স কত হবে? তাহলে আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:1। আনিকার বর্তমান বয়স দেওয়া আছে 3 বছর 6 মাস, কিন্তু আবিদার বর্তমান বয়স দেওয়া নেই। আমাদের আবিদার বর্তমান বয়স বের করতে হবে। তাহলে 5 বছর পরে আমরা আবিদার বয়স বের করতে পারবো। তো আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1 সমান 5/1 বা 5 গুণ। এখন আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস। 3 বছরটাকে আমরা মাসে করে নিব, সমান 3 গুণ 12 যোগ 6 মাস সমান 3 × 12 = 36 আর 6 43 মাস। তাহলে এটা আমরা কি বের করলাম? আনিকার বর্তমান বয়স। তাহলে আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত, তাহলে এটা কার বয়স? আবিদার। আর এটা কার বয়স? আনিকার। তাহলে আনিকার চেয়ে আবিদার বয়স কয় গুণ বেশি? 5 গুণ বেশি। তাহলে আনিকার বয়সের চেয়ে আবিদার বয়স 5 গুণ বেশি। সুতরাং আবিদার বর্তমান বয়স মাস, গুণ করলে আমাদের হবে 210 মাস। 210 210 মাসকে আমরা এখন বছরে নিয়ে আসবো। তাহলে আমরা কি করব? 12 দিয়ে ভাগ দিব। 210/12। এখন আমরা বছর লিখে দিব। তো এটা যদি আমরা কাটাকাটি করা যায়, কাটাকাটি করব। তাহলে 6 দুগুণে 12, 6 35, 210 সমান 35/2 বছর। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে করে দিই, 17 দোকানে 34 আর 1-এ 35, 17 সমস্ত 1/2 বছর। তাহলে আমরা আবিদার বর্তমান বয়স পেয়ে গেলাম। এর সাথে আমাদের 5 যোগ করলেই আবিদার 5 বছর পরে বয়স আমরা পেয়ে যাব। অতএব 5 বছর পরে আবিদার বয়স হবে 17 সমস্ত 1/2 যোগ 5 বছর সমান 17 একটা পূর্ণ সংখ্যা আর 5ও পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা যোগ 17 আর 5-এ কত? 22। তাহলে 22 সমস্ত 1/2 বছর। এরপরে এরপরে গ নাম্বার, আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ? তাহলে জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2 সমান 3/2 গুণ। এখন খ হতে পাই আবিদার বর্তমান বয়স। আবিদার বর্তমান বয়স আমরা কত বের করেছি? 35/2 বছর।
তাহলে জেসমিনের বয়স আবিদার বয়সের কত গুণ? 3/2 গুণ। অতএব জেসমিনের বর্তমান বয়স বছর, কাটাকাটি করা যায় না, এই জন্য আমরা গুণ করে দিব। 3 35 105, 2 দুগুণে 4 বছর সমান, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে দিব। 4 26 104, আর এর সাথে 1 যোগ করলে 105/4, 26 সমস্ত 1/4 বছর। অতএব আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের সমান, আনিকার বয়স কত? 3 বছর 6 মাস ভাগ জেসমিনের বয়স আমরা কত বের করছি? 26 সমস্ত 1/4, কিন্তু আমরা এটাকে সাধারণ ভগ্নাংশ 4 সমান 3 বছর 6 মাস, তো 6 মাস মানে অর্ধেক বছর, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 সমস্ত 1/2 ভাগ 105/4 সমান, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশ করে দিই 7/2 ভাগ 105/4 সমান 7/2 গুণ 4/105, কাটাকাটি করা যায়, 2 দোকানো 4, 7 15, 105, তাহলে 2/15, 2/15 সমান, তাহলে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত অংশ? তাহলে এর সাথে এই অংশের সাথে আমরা কত গুণ করব? শতকরা যেহেতু 100 গুণ করব, তাহলে 2/15 গুণ 100, তাহলে 3 5 15, 5 20, 100 সমান 40/3%। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করে দিই সমান 3 13 39, আর এর সাথে 1 যোগ করলেই আমাদের 40/3% হবে। তাহলে 13 সমস্ত 1/3%, আমাদের উত্তর কত? 13 সমস্ত 1/3%। অতএব আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের কত পার্সেন্ট? 13 সমস্ত 1/3%, এটাই আমাদের অ্যান্সার। এরপরে 43 পৃষ্ঠা, উদাহরণ 2, 500 টাকা 2 জন শ্রমিকের মাঝে 2:3 অনুপাতে ভাগ করে দিতে হবে। তাহলে অনুপাতের যোগফল 2 যোগ 3 সমান 5। তাহলে প্রথম শ্রমিক পাবে সমান 500 এর 2/5 টাকা সমান 5 100, 500, 100 দোকানে 200 টাকা। দ্বিতীয় শ্রমিক পাবে সমান 500 এর 3/5 টাকা। একইভাবে 5 100, 500 আর 3 100, 300 টাকা। তাহলে প্রথম শ্রমিক পাবে 200 টাকা, দ্বিতীয় শ্রমিক পাবে 300 টাকা। এরপরে কাজ 1 নাম্বার, মামুনের বয়স 4 বছর ও তার বোনের বয়স 6 মাস হলে তাদের বয়সের অনুপাত নির্ণয় করো। তাহলে মামুনের বয়স সমান 4 বছর, 4 বছরটাকে আমরা যদি মাসিক করে নেই 4 গুণন 12 মাস সমান 48। মামুনের বোনের বয়স 6 মাস, অতএব মামুন ও তার বোনের বয়সের অনুপাত সমান 48/6, 6 6 6 48 সমান 8/1 সমান 8:1। এরপরে 2 নম্বর, সজল ও সুজনের উচ্চতা যথাক্রমে 1 মিটার 75 সেন্টিমিটার ও 1 মিটার 50 সেন্টিমিটার হলে তাদের উচ্চতার অনুপাত নির্ণয় করো। সজলের উচ্চতা 1 মিটার 75 সেন্টিমিটার,
সমান 1 গুণন 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 1 গুণন 100 যোগ 75 সেন্টিমিটার সমান 175 সেন্টিমিটার। সুজনের উচ্চতা 1 মিটার 50 সেন্টিমিটার। একইভাবে 1 গুণন 100 যোগ 50 সেন্টিমিটার সমান 150 সেন্টিমিটার। অতএব সজল ও সুজনের উচ্চতার অনুপাত 175/150, তাহলে 6 25 150 আর 7 25 175 সমান 7/6 সমান 7:6। তাহলে সজল ও সুজনের উচ্চতার অনুপাত 7:6। এরপরে সরল অনুপাত। সরল অনুপাত সম্পর্কে আমরা জানব। সরল অনুপাত কাকে বলে? অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। যেমন 5:7। অনুপাতে কয়টা রাশি? দুইটা রাশি। দুইটা রাশি থাকলেই এটাকে সরল অনুপাত বলে। তো এই রাশিটাকে কি বলে? তো এই রাশিটি হলো পূর্ব রাশি। এই রাশিটাকে কি রাশি বলে? পূর্ব রাশি। আর এই রাশিটাকে কি বলে? উত্তর রাশি। অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। যেমন 5:7। অনুপাতে প্রথম রাশিটাকে কি বলে? পূর্ব রাশি। আর পরের রাশিটাকে কি বলে? উত্তর রাশি। এরপরে আমরা জানবো লঘু অনুপাত সম্পর্কে। তো লঘু অনুপাত কাকে বলে? সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। যেমন যেমন 2:3। সরল অনুপাতের পূর্ব রাশি কোনটা? এটা পূর্ব রাশি। উত্তর রাশি থেকে, এই যে উত্তর রাশি থেকে ছোট, উত্তর রাশি থেকে পূর্ব রাশি ছোট হলে তাকে কি বলে? লঘু অনুপাত বলে। এরপরে আমরা জানবো গুরু অনুপাত। তো গুরু অনুপাত কাকে বলে? ঠিক লঘু অনুপাতে, ঠিক লঘু অনুপাতের উল্টো। সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। যেমন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে, এই উত্তর রাশি থেকে পূর্ব রাশি বড়, এই জন্য এই অনুপাতটা কি? গুরু অনুপাত। এরপরে আমরা জানবো একক অনুপাত সম্পর্কে। যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান বা একই তাকে একক অনুপাত বলে। যে সরল অনুপাতের পূর্ব ও উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে। যেমন 2:2। পূর্ব রাশিও সমান এবং উত্তর রাশিও, পূর্ব রাশিও যা উত্তর রাশিও তাই। পূর্ব রাশিতেও 2, উত্তর রাশিতেও 2। এজন্য যে সরল অনুপাতের পূর্ব উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে। তো এর পূর্ব উত্তর রাশি একই, এজন্য এটা একক অনুপাত। এরপর আমরা জানবো ব্যস্ত অনুপাত সম্পর্কে। তো ব্যস্ত অনুপাত হলো সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি আর উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে ব্যস্ত অনুপাত বলা হয়। সরল অনুপাতের পূর্বকে উত্তর এবং উত্তরকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে ব্যস্ত অনুপাত বলে। যেমন 9:3। তো এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি। তো পূর্বকে উত্তর ধরবো এবং উত্তরকে পূর্ব ধরবো, তার মানে কি? উল্টায় দিব।
এর ব্যস্ত অনুপাত 3:9। যেমন একটা সরল অনুপাতের উল্টো অনুপাত হলো ব্যস্ত অনুপাত, মানে পূর্বকে উত্তর আর উত্তরকে পূর্ব ধরে যে অনুপাতটা হয় সেটাই হলো ব্যস্ত অনুপাত। এরপরে আমরা জানবো মিশ্র অনুপাত সম্পর্কে। তো মিশ্র অনুপাত কাকে বলে? একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। একাধিক পূর্ব রাশির এবং উত্তর রাশিগুলোর গুণফলকে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। যেমন 2:5, 3:7, 5:2। তো এখানে কি একাধিক সরল অনুপাত। তো একাধিক সরল অনুপাতের পূর্ব রাশি কোনগুলো? এটা পূর্ব রাশি, এটা পূর্ব রাশি, এই রাশিগুলোর পূর্ব রাশিগুলোর গুণফল। তো একাধিক সরল অনুপাতের পূর্ব যে রাশিগুলো আছে এই রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি। তাহলে এখানে কয়টা অনুপাত আছে? 3টি অনুপাত। 3টির পূর্ব রাশিগুলোর গুণফল সমান 2 গুণ 3 গুণ 5 সমান কত? 3 গুণ 6, 5 6 30। অনুপাত 3টির উত্তর রাশিগুলোর গুণফল সমান 5 গুণ 7 গুণ 2 সমান 5 7 35, 35 দুগুণ 70। অতএব নির্ণীয় মিশ্র অনুপাত সমান 30:70 সমান 3:7। 3:7 কিভাবে হলো? আমরা যদি শূন্যটা কাটা দেই, এই শূন্য আর এই শূন্য কাটা দেই, তাহলে 3:7। অথবা যদি আমরা উভয় লিখে দেই, এখানে উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করে, তাহলে আমাদের 3:7 হবে। তো যেভাবে আমাদের সুবিধা হয় বুঝতে সেভাবে আমরা করে দিব 3:7। তো একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল এবং উত্তর রাশিগুলো পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে কি বলে? মিশ্র অনুপাত বলে। তো এখানে একাধিক সরল অনুপাত, এই রাশিগুলোর পূর্ব রাশিগুলোর গুণফল আমরা পেয়েছি 30 আর উত্তর রাশিগুলোর গুণফল আমরা পেয়েছি 70। তাহলে 30:70। তো এটাকে আমরা কাটাকাটি করে বা ভাগ করে আমরা পেয়েছি 3:7। এটাই হলো মিশ্র অনুপাত। এরপরে কাজ 1 নাম্বার, 4:9 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। 9 এর ব্যস্ত অনুপাত সমান, ব্যস্ত অনুপাতের আমরা নিয়ম কি পড়েছি? যে অনুপাতটি পূর্ব রাশি উত্তর রাশি হবে এবং উত্তর রাশি পূর্ব রাশি হবে। তাহলে 9:4। এরপরে 2 নাম্বার, নিচের অনুপাতগুলোর পূর্ব রাশি উত্তর রাশি নির্ণয় করো। এর ক, তো এত এর পূর্ব রাশি 4 এবং উত্তর রাশি সমান 11। খ নাম্বার, 7:5 এত এর পূর্ব রাশি 7 এবং উত্তর রাশি 5। গ নাম্বার, এত এর পূর্ব রাশি 19 এবং উত্তর রাশি 21। এরপরে 3 নাম্বার, নিচের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত? 3 ক, খ 5:7, গ 11:11। তো এত 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 অনুপাতগুলোর মধ্যে তো একক অনুপাত বলতে পূর্ব ও উত্তর রাশি সমান হবে।
তো এখানে আমরা ক খ গ এর মধ্যে দেখতে পাচ্ছি যে গ নাম্বারটি পূর্ব ও উত্তর রাশি সমান। তো সুতরাং আমাদের উত্তর গ। তো অনুপাতগুলোর মধ্যে গ এত অনুপাতটি একক অনুপাত। এরপরে 4 নাম্বার, নিচের অনুপাতগুলোকে লঘু ও গুরু অনুপাতে ভাগ করো। তো অনুপাতগুলো আগে আমরা তুলে নিব। ক 13:19, খ 7:12, গ 25:13, ঘ 27:7। তো ক খ গ ঘর মধ্যে লঘু অনুপাত। লঘু অনুপাতের সংজ্ঞা আমরা কি জানি? পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট। তাহলে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট কোনটা? 13:19, 7:12। গুরু অনুপাত সমান, গুরু অনুপাত হলো পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড়। তাহলে গ 25:13, 27:7। এরপরে 5 নাম্বার, 2:3 ও 3:4 অনুপাত দ্বয়ের মিশ্র অনুপাত নির্ণয় করো। অনুপাতগুলো আগে আমরা তুলে নিব। 2:3, 3:4। তাহলে অনুপাত দুইটি, এখানে কয়টি অনুপাত? দুইটি। অনুপাত দুইটির পূর্ব রাশিগুলোর গুণফল 2, 3। অনুপাত দুইটির উত্তর রাশিগুলোর গুণফল সমান 3 গুণ 4 সমান 6 সমান 12। অতএব নির্ণীয় মিশ্র অনুপাত 6 দুগুণে 12। আমরা এখানে লিখে দিতে পারি উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে। উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে। এটা আমাদের অ্যান্সার 1:2। এরপরে আমরা 45 পৃষ্ঠায় যাব। উদাহরণ 4, দুটি সংখ্যার যোগফল 360, সংখ্যা দুইটির অনুপাত 4:5 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে অনুপাতের যোগফল সমান 4 যোগ 5 সমান 9। প্রথম সংখ্যাটি সমান 360 এর 4/9। তো 4 নং 36, 9 40, 360, 4 4 16, 160। তাহলে প্রথম সংখ্যাটি 160, অপর সংখ্যাটি বা দ্বিতীয় সংখ্যাটি 360 এর 5/9, 9 40, 360। তাহলে 5 40, 200। অতএব নির্ণীয় সংখ্যা দুইটি 160 ও 200। এরপরে উদাহরণ 5, 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 4:1। মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। অনুপাতের যোগফল 4 যোগ 1, বালি ও সিমেন্ট। তাহলে বালি হলো 4 আর সিমেন্ট হলো 1 সমান 5। বালির পরিমাণ 40 এর 4/5, 5 8 40, 4 8 32 কেজি। সিমেন্টের পরিমাণ 40 এর 1/5 কেজি, 8 একে 8 কেজি। অতএব বালি 32 কেজি, সিমেন্ট 8 কেজি। এটা আমাদের অ্যান্সার। এরপরে উদাহরণ 6, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 5:7। ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা 350 জন হলে ছাত্রের সংখ্যা কত? ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত সমান 5:7 সমান 5/7 গুণ। তাহলে ছাত্রীর সংখ্যা সমান 350 জন। অতএব ছাত্র সংখ্যা সমান 350 এর 5/7 জন সমান 750, 350, 5 7 35, 250 জন।
অতএব ছাত্র সংখ্যা কতজন? 250 জন। এটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা 46 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 2.1। 1 নাম্বার, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। 1 ক, প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান 25 ইস্টু 35 সমান 5 5 25, 5 7 35। এখানে আমরা লিখে দেব উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে। উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে। অতএব নির্ণীয় অনুপাত সমান 5:7। এরপরে খ নাম্বার, প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান 7/3 ইস্টু 9/2/5 সমান 3 7 21 আর 1 22/3 ইস্টু 47 5 9 45 আর 2 47/5। এখন 3 আর 5 এর লসাগু কত? 15। তো এখন আমরা উভয় রাশিকে 15 দ্বারা গুণ করে পাই, যেন আমাদের এটা কাটাকাটি করতে সুবিধা হয়। 22/3 গুণ 15 ইস্টু 47/5 গুণ 15 সমান 3 5 15, 5 22, 110 ইস্টু 3 5 15, 3 47, 141। অতএব নির্ণীয় অনুপাত সমান 110 ইস্টু 141। এরপরে গ নাম্বার, প্রথম রাশি 1 বছর 2 মাস সমান 1 বছর সমান 12 মাস। তাহলে 12 যোগ 2 মাস সমান 14 মাস। দ্বিতীয় রাশি সমান 7 মাস। অতএব প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি 14:7 সমান 2:1। উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে। অতএব নির্ণীয় অনুপাত সমান 2:1। এরপরে ঘ নাম্বার, প্রথম রাশি 7 কেজি। তো কেজিটাকে আমরা গ্রামে প্রকাশ করে নেব। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, বা 1000 গ্রামে 1 কেজি, তাহলে 7000 গ্রাম। দ্বিতীয় রাশি সমান 2 কেজি 300 গ্রাম, 2 গুণন 1000 যোগ 300 গ্রাম সমান 2300 গ্রাম। প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান 7000 ইস্টু 2300 সমান এই শূন্য আর এই শূন্য যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের হবে 70:23। 23, বা এখানে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে 100 দ্বারা ভাগ করে। অতএব নির্ণীয় অনুপাত সমান 70:23। এরপরে ও নাম্বার, প্রথম রাশি 2 টাকা, এটাকে আমরা পয়সায় নিয়ে আসবো। তো 2 গুণন 100 পয়সায় 1 টাকা, 200 পয়সা। দ্বিতীয় রাশি সমান 40 পয়সা। প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান
200 ইস্টু 40 সমান, তো 5 40 200 5:1 উভয় পক্ষকে 40 দ্বারা ভাগ করে, অতএব নির্ণেয় অনুপাত সমান 5:1। এরপরে 2 নাম্বার, নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। 2 ক অনুপাতগুলোকে সরলীকরণ করে পাই 9:12, 9/12, 3 3 9, 3 4 12 সমান 3:4। খ নাম্বার 15:21 সমান 15/21, 3 5 15, 3 7 21 সমান 5:7। এরপরে গ নাম্বার 45:36 সমান 45/36, 5 নং 45, 4 নং 36 সমান 5:4। ঘ নাম্বার 65:26 সমান 65/26, 5 13, 65, 13 দুগুণে 26 সমান 5:2। এরপরে 3 নাম্বার, নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। 3 ক 2:3 সমান 8 খালি ঘর, এই ঘরে কত বসবে সেটা আমাদের বের করতে হবে, বা 2/3 সমান 8 উপরে 8 ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে 2 এর পরে এখানে কত হয়েছে 8, তো 2 এর সাথে কত গুণন করলে 8 হবে 4, 2 দিয়ে আমরা 8কে ভাগ করব, ভাগ করলে কত হবে 4, তাহলে 4 দুগুণে 8, সেই 4 আমরা কার সাথে গুণ করব 3, 3 4 12। তো এগুলো কি টাইপের, তো এগুলো সমতুল ভগ্নাংশ। বিগত ক্লাসে আমরা সমতুল ভগ্নাংশ অঙ্কগুলো করেছি, ঠিক একইভাবে এই অঙ্কগুলো। অতএব নির্ণেয় সমতুল অনুপাত 2:3 সমান 8/12। ক নাম্বার 5:6 সমান পাকা ঘর ইস্টু 36, বা 5/6 সমান উপরে ফাঁকা ঘর নিচে 36। 6 দিয়ে 36কে ভাগ করলে 6, 6 6 36, তাহলে সেই 6 আমরা 5 এর সাথে গুণ করব, 5 6 30। অতএব 5:6 সমান 30:36। গ নাম্বার 7 ফাঁকা ঘর সমান 42:54, বা 7 ফাঁকা ঘর সমান 42/54। এখানে 7 দিয়ে 42কে ভাগ করব, 6 6 7 42, তো সেই 6 দিয়ে আমরা কি করব 54 সাথে গুণ করব না, গুণ করলে বেশি হয়ে যাবে, কারণ ছোট থেকে বড়র দিকে গেছে, সেজন্য আমরা কি করব সেই 6 দিয়ে আমরা 54কেও ভাগ করব, তাহলে 54 দিয়ে 6 দিয়ে 54কে ভাগ করলে কত হবে 9, 6 নং 54, সেই এখানে আমাদের কি বসবে 9। তো 7/9 এটাকে ভাগ করলে আমরা ভাগফল যেটা পাবো এটাকে ভাগ করলেও সেই আমাদের একই মান হবে। অতএব 7:9 সমান 42:54। এরপরে ঘ নাম্বার ফাঁকা ঘর ইস্টু 9 সমান 63:81, বা ফাঁকা ঘর বাই 9 সমান 63/81। তো একইভাবে 9 নং 81, সেই 9 দিয়ে 63কে ভাগ করব,
তাহলে 9 দিয়ে 63কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 7, 7 নং 63। তাহলে এখানে আমাদের হবে 7। অতএব 7:9 সমান 63:81। এরপরে 4 নাম্বার, একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। এখানে প্রস্থ বাই দৈর্ঘ্য সমান 2:5, তার মানে 2/5, বা আমাদের প্রথমটা প্রস্থ এবং দৈর্ঘ্য দেওয়া আছে, দ্বিতীয়টার আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ নাই। তাহলে প্রস্থ বাই দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে? 50। তাহলে এই 50-এর প্রস্থ আমাদের বের করতে হবে, সমান 2/5, বা প্রস্থ সমান এই 50 2 এর সাথে গুণ হবে, 2 গুণ 50 আর নিচে 5। তো 5 10 50, 10 দুগুণে প্রস্থ সমান 20। আবার একইভাবে প্রস্থ বাই দৈর্ঘ্য সমান 2/5, বা এরপরে আমাদের প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া নাই। প্রস্থ দেওয়া আছে আমাদের 40, দৈর্ঘ্য দেওয়া নাই। দৈর্ঘ্য বের করব, দৈর্ঘ্য সমান 40 গুণ 5/2। 20 দুগুণে 40, 5 করি 100, অতএব দৈর্ঘ্য সমান 100। আবার প্রস্থ বাই দৈর্ঘ্য সমান 2/5, বা আমাদের প্রস্থ দেওয়া নাই, দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 200, সমান 2/5, বা প্রস্থ সমান 2 গুণন 200/5, 5 40 200, 40 দোকানো 80, তাহলে প্রস্থ 80। দৈর্ঘ্য 200 হলে প্রস্থ 80। আবার প্রস্থ বাই দৈর্ঘ্য সমান, প্রস্থ আমাদের দেওয়া আছে 160, দৈর্ঘ্য দেওয়া নাই, বা দৈর্ঘ্য সমান একইভাবে 160 গুণন 5/2, অতএব দৈর্ঘ্য সমান 80 দোকানো 160, তাহলে 5 8 40, দৈর্ঘ্য হবে আমাদের 400। সুতরাং পূরণকৃত সারণীটি হলো 200 দৈর্ঘ্যের আমরা প্রস্থ কত পাইছি? 80, আর 160 প্রস্থের দৈর্ঘ্য আমরা কত পাইছি? 400। এরপরে 5 নাম্বার, নিচের সমতল অনুপাতগুলোকে চিহ্নিত করো। 12:18 সমান 6 দুগুণে 12, 3 6 18, 2:3। উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে, অতএব নির্ণীয় অনুপাত সমান 2:3। 6:18 সমান 6 কে 6, 3 6 18, অতএব নির্ণীয় অনুপাত সমান 1:3। 15:10 সমান 3 5 15, 5 দুগুণে 10, অতএব নির্ণীয় 3:2, 3:2, 6:9 সমান 2:3। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, অতএব নির্ণীয় 3। এরপরে 2:3, এরপরে 1:3, এরপরে 2:6 সমান 1:3। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, অতএব নির্ণীয় 1:3। 12:8 সমান 3 4 12, 4 দুগুণে 8, 3:2। উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে, অতএব নির্ণীয় অনুপাত সমান 3:2। অতএব সমতল অনুপাত এখন
2:3 সমতল অনুপাতগুলো কোনগুলো? 12:18, 6:9, 2:3, এত অনুপাতগুলো সমতুল অনুপাত। এরপরে 1:3 অনুপাতগুলো কোনগুলো? 6:18, 1:3, 2:6 অনুপাতগুলো সমতুল অনুপাত। এরপরে 3:2 অনুপাতগুলো কোনগুলো? 15:10, 3:2, 12:18 অনুপাতগুলো সমতুল অনুপাত। এরপরে 6 নাম্বার, নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। 6 ক খন অনুপাত কয়টি? 3টি। তো অনুপাত 3টির পূর্ব রাশিগুলোর গুণফল সমান 3, 5, 7। 3 গুণন 5 গুণন 7 সমান 5 7 35, 3 35, 105। অনুপাত 3টির উত্তর রাশিগুলোর গুণফল সমান, উত্তর রাশি কোনগুলো? 5, 7, 9। 5 গুণন 7 গুণন 9, 7 নং 63, 5 63, 315। অতএব নির্ণেয় মিশ্র অনুপাত সমান 105:315 সমান 1:3। উভয় পক্ষকে 105 দ্বারা ভাগ করে 105কে 105, 3 105, 315। এরপরে খ নাম্বার, তাহলে অনুপাত 3টির পূর্ব রাশিগুলোর গুণফল একইভাবে, তাহলে 5, 7, 9, 7 নং 63, 5 63, 315। অনুপাত 3টির উত্তর রাশিগুলোর গুণফল সমান 3 গুণ 5 গুণ 7 সমান 3 35, 105। সুতরাং মিশ্র অনুপাত সমান 315:105 সমান 3:1। উভয় পক্ষকে 105 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 105 দ্বারা ভাগ করে, অতএব নির্ণেয় মিশ্র অনুপাত সমান 3:1। এটা আমাদের অ্যান্সার। এরপরে 7 নাম্বার, 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। 9:16 অনুপাতটির ব্যস্ত অনুপাত সমান 16:9। তো ব্যস্ত অনুপাতের সংজ্ঞা কি? পূর্ব রাশি, এটা পূর্ব রাশি উত্তর রাশি হবে, আর উত্তর রাশি পূর্ব রাশি হবে। তার মানে 16 9-এর ঘরে যাবে, আর 9 16-এর ঘরে আসবে। এরপরে 8 নাম্বার, নিচের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? অনুপাতগুলো আগে তুলে নিব আমরা। ক 16:13, খ 13:7, গ 21:21। তো একক অনুপাতের সংজ্ঞা কি? পূর্ব রাশি ও উত্তর রাশি একই মানের হবে বা একই সমান হবে। তাহলে ক, খ ও গ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গই শুধুমাত্র একক অনুপাত। ক, খ ও গ অনুপাতগুলোর মধ্যে গ 21:21 একক অনুপাত। এরপরে 9 নাম্বার, 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। তাহলে দুইটা অনুপাতে এই 550 টাকাকে আমাদের ভাগ করে দেখাতে হবে। সর্বপ্রথম আমরা প্রথম অনুপাতে ভাগ করে দেখাবো, এরপরে দ্বিতীয় অনুপাতে ভাগ করে দেখাবো। তো প্রথম অনুপাতের যোগফল 5 যোগ 6 সমান 11। এখন 550 এর 5/11 টাকা, 5 11 55, 550 সমান 250 টাকা। 550-এর 6/11 একইভাবে 50, 6 50, 300 টাকা। আবার দ্বিতীয় অনুপাতের যোগফল 4 যোগ 7 সমান 7 4
11। 550-এর 4/11 টাকা, 4×50 সমান 200 টাকা। 550-এর 7/11 টাকা, 5×7 = 35 সমান 350 টাকা। সুতরাং 550 টাকার 5:6 অনুপাতে 250 300 টাকা এবং 4:7 অনুপাতে 200 350 টাকা। এটা আমাদের অ্যান্সার। এরপরে 10 নম্বর, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3 সমান 14/3 কোণ। পিতার বয়স 56 বছর, অতএব পুত্রের বয়স সমান, এখানে ভাগ হবে 56/14/3 বছর। কেন? পিতার বয়স 56 বছর, তাহলে পিতার চেয়ে পুত্রের বয়স অবশ্যই কম হবে, এজন্য ভাগ হবে সমান 56। এটা যদি আমরা গুণ করে দেই, 3 উপরে 14 নিচে বছর, তাহলে 4×14 56 সমান 3×4 12 বছর। পুত্রের বয়স কত বছর? 12 বছর। এটা আমাদের অ্যান্সার। এরপরে 11 নম্বর, দুটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে অনুপাতের যোগফল 10+11 সমান 21। অতএব একটি সংখ্যা সমান 630 এর 10/21। তো 21 30, 630, 30 10-কে 300। অপর সংখ্যা 630 এর 11/21। একইভাবে 30 11 330। অ্যান্সার। একটি সংখ্যা 300, অপর সংখ্যা 330। এটা আমাদের অ্যান্সার। এরপরে 12 নম্বর, দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? তাহলে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 7 বা 5/7 কোণ। দ্বিতীয়টির মূল্য 84 টাকা, অতএব প্রথমটির মূল্য সমান 84 এর 5/7 টাকা। 7 12 84, 5 12 টাকা। প্রথমটির মূল্য কত টাকা? 60 টাকা। এরপরে 13 নম্বর, 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। অনুপাতের যোগফল 3+1 সমান 4। এখন গহনায় সোনার পরিমাণ সমান কত গ্রাম ওজন? 20 গ্রাম ওজন, তাহলে 20 এর 3/4, তাহলে 4×5 20, 3×5 15 গ্রাম। গহনায় খাদের পরিমাণ 20 এর 1/4 গ্রাম, 5-কে 5 গ্রাম। অতএব সোনা কত গ্রাম? 15 গ্রাম, খাদ 5 গ্রাম। এটাই আমাদের অ্যান্সার। এরপরে 14 নম্বর,
দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? তাহলে আমাদের প্রথম বন্ধুর দূরত্ব দেওয়া আছে, আমাদের দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্বটা বের করতে হবে। স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত বা আসা যাওয়া, স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত সমান 2:3 সমান 2/3। অতএব দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান 5/2/3 কিলোমিটার। এটা ভাগ হবে কারণ আমাদের প্রথম বন্ধুর দূরত্বটা দেওয়া আছে, দ্বিতীয় বন্ধুটা বের করার জন্য দূরত্বটাকে ভাগ করতে হবে। এটা যদি আমরা এখন গুণ করে দিই, 5 গুণ 3 উপরে যাবে, 2 নিচে আসবে, কিলোমিটার সমান, তো কাটাকাটি করা যায় না, 3×5 = 15/2 কিলোমিটার। এটাকে যদি আমরা এখন মিশ্র ভগ্নাংশে করে দিই তাহলে হবে 7×14, এর সাথে 1 যোগ করলে 15, তাহলে 15/2। অতএব দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলে যাওয়ার দূরত্ব 7/1/2 কিলোমিটার। এটা আমাদের অ্যান্সার। এরপরে 15 নম্বর, পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসের চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? দুধ ও চিনির অনুপাত 7:2 সমান 7/2 গুণ, পায়েসে চিনির পরিমাণ 4 কেজি, আমাদের দুধের পরিমাণ বের করতে হবে। অতএব পায়েসে দুধের পরিমাণ সমান 4/7/2 কেজি সমান 2×4 আর 7×14 কেজি। তাহলে পায়েসে দুধের পরিমাণ কত? 14 কেজি। এটা আমাদের অ্যান্সার। এরপরে 16 নম্বর, দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত? তাহলে এখানে আমাদের দুইটা প্রশ্ন এবং দুইটা উত্তর বের করতে হবে। দ্বিতীয়টির দাম এবং মূল্যবৃদ্ধির ফলে প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে গেলে তখন তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত? তাহলে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6 বা 5/6 গুণ, প্রথমটির দাম আমাদের দেওয়া আছে, দ্বিতীয়টির দাম বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমটির দামটিকে এটা দিয়ে ভাগ করতে হবে। অতএব দ্বিতীয়টির দাম সমান 25,000 ভাগ 5/6 টাকা সমান 25,000 গুণ 6/5 টাকা সমান, তো 5,000, 25,000, 5×6 30,000 টাকা। তাহলে দ্বিতীয়টির দাম কত? 30,000 টাকা। এখন আমাদের বের করতে হবে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাত। এখন 5,000 টাকা মূল্য বৃদ্ধিতে প্রথমটির দাম সমান, তাহলে প্রথমটির দাম আমাদের কত? 25,000 টাকা। তাহলে যদি মূল্য বৃদ্ধিতে প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায় তাহলে কত টাকা হবে? তাহলে 25,000 আর 5 30,000 সমান 30,000 টাকা। সুতরাং তাদের দামের অনুপাত, প্রথমটির দাম কত? 30,000 ইস্টু দ্বিতীয়টির দাম আমরা কত পেয়েছি? 30,000 সমান 1:1। উভয় পক্ষকে 30,000 দ্বারা ভাগ করে, অতএব নির্ণীয় অনুপাত সমান 1:1। তাহলে আমাদের প্রশ্ন কয়টি ছিল? দুইটি। তাহলে দ্বিতীয়টির দাম 30,000 টাকা আর নির্ণীয় অনুপাত 1:1। এটা কি ধরনের অনুপাত? একক অনুপাত। আমরা এখানে লিখে দিব একক অনুপাত।
তাদের অনুপাত 1:1 একক অনুপাত। তো এটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।